তো হ্যাপি নিউ ইয়ার গাইজ, অনেক দিন পর আবার নিজের ভিডিও নিয়ে ফেরত এলাম। তো আই হোপ আপনাদের সবার নতুন বছরটা দুর্দান্তভাবে শুরু হয়েছে। তো এই ভিডিওটা যখন আপনাদের কাছে গিয়ে পৌঁছবে তখন অলরেডি আমরা নতুন বছরের সেকেন্ড ডেতে চলে যাব। বছরের অনেক দিন পর ভিডিওতে ফেরত এলাম। মাঝখানে না আসতে পারার কারণ বছরের শেষটা একদমই ভালো গেল না। খুব কাছের মানুষকে হারালাম, খুব কাছের এক প্রিয়জনকে হারালাম। গোটা ফ্যামিলি তাতে প্রচণ্ডভাবে বিপর্যস্ত এবং নিজেও মানসিকভাবে বড্ড বেশি বিপর্যস্ত ছিলাম। কিন্তু একটা সময়ের পর তো সেগুলো কাটিয়ে উঠতে হয়। তো সেখান থেকেই কাটিয়ে ওঠার চেষ্টা করছি যেভাবে জীবন এগিয়ে চলে আবার সেই স্রোতে ফেরত আসার। তো পরিবর্তন তো অনেক কিছুর মধ্যেই হচ্ছে। তো যে জিনিসটার মধ্যে পরিবর্তন হয় না সেটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের পরিস্থিতির। আমরা যারা ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্টার্স তাদের জন্য 2024 ছিল প্যাথেটিক, মোর দ্যান প্যাথেটিক। 2025 কি অপেক্ষা করছে ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্টারদের জন্য বা এই ক্লাবটার জন্য আমরা কেউ জানি না। তো রুবেন অ্যামোরিমকে নিউক্যাসল ম্যাচটা, আপনারা যারা নিউক্যাসল ম্যাচটা দেখেছেন, নিউক্যাসল ম্যাচটাতে রুবেন অ্যামোরিমকে দেখে সত্যি আমার মায়া লাগছিল বলবো নাকি খারাপ লাগছিল, মানে একটা মিক্স ফিলিং ছিল। আমি সত্যি বলছি, মানে সত্যি কি কোনো ম্যানেজারের পক্ষে এই গ্রুপ অফ প্লেয়ার্সদের থেকে রেজাল্ট বের করা সম্ভব? আমি খুব ডাউটে আছি। কারণ ডিয়েগো ড্যালট আর কতদিন সময় নেবে একটা প্লেয়ার এস্টাবলিশ হতে? ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি অনেক দিন হলো সে পড়ছে, জোসে মরিনোর টাইম থেকে। দেখতে দেখতে 7-8 বছর হতে চললো। জার্সিকে 30 মিনিটে বসিয়ে দেওয়া হয়েছে। একটা প্লেয়ারের ওপর দিয়ে কী যেতে পারে সেটা সবাই জানে, কিন্তু জার্সিকে পুরোপুরি দোষ দেওয়ার কি জায়গা আছে এখানে? কারণ সে এই প্রোফাইলের প্লেয়ার নয় যে প্রোফাইলে রুবেন অ্যামোরিম তাকে খেলাচ্ছে, বাধ্য হয়ে খেলাচ্ছে। রাসমাস হয়ল্যান্ড a good striker but not exceptional. ওকে, কবি মাইনু আর ক্যাশমিরোর মিডফিল্ডটা তবু আফটার 30 মিনিট ইউনাইটেডকে খেলায় ফিরিয়েছিল। বাট ইউনাইটেড যা গোল মিস করেছে, তো সে একটাই পজিটিভ কি ইউনাইটেড সেকেন্ড হাফে ফুটবল খেললো। ফার্স্ট 30 মিনিট যদি দেখেন আপনারা, মানে আমি সত্যি ফার্স্ট্রেট হয়ে বন্ধ করতে যাচ্ছিলাম। সেই মোমেন্টে কবি মাইনু সাবস্টিটিউটটা হওয়ার পর আমি ওয়েট করে যাই। আর সেকেন্ড হাফটা দেন যে একটা গোলও যদি হয় তাহলে খেলা অন্যভাবে ফিরতে পারে। ইউনাইটেড সেই চান্স ক্রিয়েট করেছিল, কিছুটা কপাল, কিন্তু কপালের আর দোষ দিয়ে এক্সকিউজেস দিয়ে লাভ নেই। বিকজ এখন আমি আবার একটা কথা শুনছি, বিকজ ইউনাইটেড এখন 14th 15th এরম জায়গায়, রুবেন অ্যামোরিমও স্যাক হয়ে যেতে পারে। প্রথম কথা যেটা, সে আমি প্রথমেই একটা কথা বলেছিলাম আপনাদের ভিডিওতে, যে রুবেন অ্যামোরিমের এই যে রিক্রুটমেন্টটা হয়েছে এটা নিয়ে আমি খুব একটা এক্সাইটেড ছিলাম না। তার একটা বড় কারণ কি, কারণ আমি তো খুব ডিপলি এই টিমটার খেলা দেখি, ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা দেখি, আজ থেকে তো দেখছি না। একমাত্র ওলে গানার সোলস্কার এই টিমটার থেকে প্রপার রেজাল্ট বের করাতে পেরেছিল। তার একটা বড় রিজন কী ছিল জানেন? রিজন এটাই ছিল যে এই টিমটা একটাই স্ট্রাকচারে খেলতে পারে, সেটা হচ্ছে কাউন্টার অ্যাটাকিং ফুটবল। রুবেন অ্যামোরিম সেখানে হাই ইন্টেন্সিটি, রিস্ক টেকিং, হাই লাইন, প্রেসিং ফুটবল, যেটা এরিক টেন হ্যাগও খেলাতে গেছিলো, কিন্তু 2 ম্যাচ পরই বুঝে গেছিলো হবে না, পিছিয়ে আসে। বাট তারপর অনেক জল বয়ে যায়। এখন এরিক টেন হ্যাগ স্যাক হওয়ার পর কিন্তু রুবেন অ্যামোরিম যে কথাটা বলছে যে আমাদের অ্যাডাপ্ট করতে হবে, প্লেয়ার্সদের অ্যাডাপ্ট করতে হবে, আই এম নট গোয়িং টু চেঞ্জ মাই ফিলোসফি অর স্ট্রাকচার। আমি জানি না এটাতে কতটা কি রেজাল্ট হবে, বাট সেকেন্ড হাফ নিউক্যাসলের সাথে দেখে আমি একটু পজিটিভ ফিল করছিলাম যে এই ম্যানেজারটাকে লং টার্মে সময় দিতে হবে। অ্যান্ড
তাকে আপনাকে প্লেয়ার প্রোভাইড করতে হবে এই প্রোফাইল। কারণ এই ম্যানচেস্টার ইউনাইটেডের যে রিবিল্ডিং প্রসেস, এই রিবিল্ডিং প্রসেসের কোনো এন্ড আমি তো এখন অবধি দেখতে পাচ্ছি না। এই টিমটা রিবিল্ড হতে থাকবে হতে থাকবে হতে থাকবে, এরকমই এখন অবধি দেখতে পাচ্ছি। কিন্তু যদি এই ধরনের রেজাল্টই হতে থাকে, রুবেন অ্যামোরিম কি সার্ভাইভ করবে? আমি আমাদের চিন্তাভাবনার ওপর তো কিছু নির্ভর করছে না, বাট স্টিল অ্যাটলিস্ট ইউনাইটেড টপ 6 যদি না হয়, এখন তো টপ 4-এর কথা বাদ দিন, টপ 6ও যদি না হয়, তাহলে আমি জানি না কি হবে, বাট এখন অবধি যেটুকুটা বুঝতে পারছি তাতে রুবেন অ্যামোরিম প্রচণ্ড রকম অসহায়, কিচ্ছু করার নেই। মানে ও যেটা চেষ্টা করছে, ডেড উডদেরকে আপনি কি করে ফুটবল খেলাবেন? যেমন নার্সিংহোমে কোনো মানুষ মারা যাওয়ার পর আপনি 1000 তাকে ডাকলেও সে রেসপন্স করবে না, তেমনি এই প্লেয়ারদের থেকে আপনি 1000 চেষ্টা করলেও রেসপন্স পাবেন না। ম্যানচেস্টার ইউনাইটেড ক্যানট গেট বেটার উইথ দিস কাইন্ড অফ প্লেয়ার্স। এখন প্রত্যেকে এর জন্য দায়ী, প্রত্যেকটা প্লেয়ারের জন্য দায়ী। লিচা, ওদিকে আপনার ওনানা, আমরা এমন একটা বল প্লেয়িং গোলকিপার এনেছি যে ডাইরেক্ট কর্নারে গোল খায়। আমি ডেভিড ডিকাকে কোনোদিন খেতে দেখিনি। তো ম্যাথিস ডিলিট, এখন পুরো ব্যাপারটা যেটা দাঁড়িয়েছে, ইউনাইটেড নিড অ্যাটলিস্ট 15-16 প্লেয়ার্স। আমি এটা কোনো জোক নয়, কিন্তু এটা জানি পসিবল না, বাট দিস ইজ নট এ জোক। ইউনাইটেড নিড 15-16 প্লেয়ার্স, 15-16 প্লেয়ার্স। ফার্স্ট 11-এর মধ্যে পুরোপুরি পরিবর্তন দরকার, আদারওয়াইজ। কারণ মানে আমি যেটুকু বুঝলাম, এই প্লেয়ারগুলোর মধ্যে মানে ন্যূনতম লজ্জাবোধটাও এখন আর নেই যে আমরা এইভাবে ম্যাচ হারছি। আমি আবারও যেটা গত সিজনেও বলেছিলাম, এই সিজনেও বলেছি যে ম্যাচ একটা টিম হারতেই পারে, সিটিও হারছে, বাট সেই প্লেয়ারদের মধ্যে একটা লজ্জাবোধ তো থাকবে না যে আমরা ব্যাক টু ব্যাক 3টে হোম ম্যাচ হেরেছি। যে ওল্ড ট্র্যাফোর্ডের সাপোর্টারদের আমি এত বছর দেখেছি, যারা তাদের প্লেয়ারদেরকে সবচেয়ে বেশি সাপোর্ট করে, কখনো বু করে না, তারা ম্যাচের পর বু করছে তার প্লেয়ারদের। মানে আর কত সহ্য করবে ইউনাইটেড সাপোর্টার? আমরা আর কত সহ্য করব? এখন লিভারপুল অ্যান্ড দেন আর্সেনাল। তবে হ্যাঁ, এটাও বলতে পারি যে আর্সেনাল আর বিশেষ করে লিভারপুল ম্যাচে আই থিঙ্ক অ্যামোরিমকে 2-3টে জিনিস একটুখানি নজরে করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে মাজরাউইকে যদি কোনোভাবে লেফট ব্যাকে ফেলা যায়, কারণ ড্যালটের কোনো কাজ নেই লেফট ব্যাকে। ড্যালট ইজ সিম্পলি মানে কোনো কাজ নয়। যদি মাজরাউইকে কোনোভাবে লেফট উইং ব্যাকের দিকে ফেলা যায়, আমার দিয়ালোকে কিভাবে আবার আগের মতো জায়গায় ফেরত আনা যায়। মানে আমার দিয়ালো যখন রাইট উইং ব্যাক খেলছিল, তখন আমার দিয়ালো অনেক বেশি এফেক্টিভ মনে হচ্ছিল। সাডেনলি আমার দিয়ালোর এখন ফর্মটা ড্রপ করে গেছে। মানে লাস্ট 2-3টে ম্যাচ আমি ফিল করছি সেটা, এখন জানি না কি হবে। আর এছাড়াও আরেকটা জিনিসও যেটা, যে কিছুটা নিউক্যাসল ম্যাচের যে ইউনাইটেড যেভাবে সাফার করেছে, তার জন্য দেখুন কিছুটা দায় তো রুবেন অ্যামোরিমকেও নিতে হবে। রুবেন অ্যামোরিমকে এই কারণে দায় নিতে হবে, কারণ আপনি মানে রুবেন অ্যামোরিমের যে 3-4-3 এর স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে ইউ ক্যানট প্লে উইথ ক্যাসেমিরো আর ক্রিশ্চিয়ান এরিকসন। যখন কোবি মাইনো আছে, অ্যাটলিস্ট কোবি মাইনো আর ক্যাসেমিরো তো কম্বিনেশনটা হওয়ার পর বেটার ছিল। আর সেক্ষেত্রে এরিকসন নাম্বার 10 পজিশন, যে দুটো নাম্বার 10 পজিশন খেলে সেখানে খেলছিল, তাতে খেলাটা অনেকটাই বেটার হয়েছিল। কিন্তু এরিকসন আর ক্যাসেমিরো ডিপ মিডফিল্ডে এই স্ট্রাকচারে উইথ দ্যাট হাই ইন্টেন্সিটি রিস্ক টেকিং ফুটবল, হাই প্রেসিং, আমার মনে হয় ওটা কাইন্ড অফ সুইসাইডিয়াল অ্যাটেম্প্ট ছিল একটা। তো আমি মানে একটা জিনিসই এখন হোপ করতে পারি যে 2025 ইউনাইটেড সাপোর্টারদের জন্য বেটার কিছু নিয়ে আসুক। অনেক দিন হলো, অনেক সময় বলা হয় যে কোনো একটা রোগ সারতে গেলে অনেক সময় নাকি সেই রোগটাকে বাড়িয়ে দিয়ে তারপর রোগ সারে, হোমিওপ্যাথিকের ভাষাতেও এটা বলা হয়
এখন ইউনাইটেডের জন্য যদি সেটা হয়ে থাকে অ্যামোরিমের এই মুহূর্তের রেজাল্টগুলো, ইউনাইটেডের এই মুহূর্তের রেজাল্টগুলো, তাহলে এই একটা কথা ভেবে মানে মনে করেই নিজেকে একটা সন্তুষ্টি দিতে পারি যে মেবি এই অত্যধিক খারাপ রেজাল্টগুলো খুব ভালো একটা সময় আসার একটা হয়তো পূর্বাভাস, আর কি বলবো, একটা ফোরকাস্ট একটা, যে ভালো সময় আসছে। এর বাইরে আর কীভাবে নিজেকে পজিটিভিটি দেবো, কীভাবে নিজেকে ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্টার হিসেবে পজিটিভ রাখবো আমি জানি না। সো এটুকুই। ওয়ার্ল্ড ফুটবলে অনেক কিছু হচ্ছে, আশা করছি আবার রেগুলার হতে পারবো আগের মতো। এখনও অনেক কাজকর্ম বাকি রয়ে গেছে, সেগুলো সারতে হবে। তো তার মধ্যে এই একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বললাম। আরেকবার হ্যাপি নিউ ইয়ার, সবাই খুব ভালো থাকবেন, নতুন বছর দুর্দান্তভাবে কাটান। আগামী ভিডিওতে দেখা হচ্ছে আবার, তখন আরও কথা হবে। তো ততক্ষণের জন্য বাই গাইজ, টেক কেয়ার।